আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় লিসেনার্স, প্রতি সোমবার অনুষ্ঠিত আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যাবৃত স্থান ও ঘটনা, যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন, এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে। সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি। তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত। আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে, এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। প্রিয় লিসেনার্স, আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে আমরা ইতিহাসের পাতা থেকে অনেকটাই বিস্তৃত হয়ে যাওয়া এক অপরাধীর রহস্যময় অস্তিত্ব নিয়ে আলোচনা করব। দ্য লন্ডন মনস্টার, যে জ্যাক দ্য রিপারের শতবর্ষ পূর্বে ত্রাস সৃষ্টি করেছিল লন্ডন শহরে। প্রিয় লিসেনার্স, এই বিষয়টি নিয়ে অনেক লেখালেখি হয়েছে, বিভিন্ন আর্টিকেল পাওয়া যায় এটার উপরে। তবে আমাদের আজকের এই এপিসোডের কন্টেন্টের মূল যে ব্যাপারগুলো, এগুলো আমরা নিয়েছি রোয়ার মিডিয়া থেকে। আর এই বিষয়ে একজন ব্যক্তি যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে জান্নাতুল নাইম পিয়াল। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং রোয়ার মিডিয়াকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা ইতিহাসের পাতা থেকে অনেকটাই বিস্তৃত হয়ে যাওয়া এই বিষয়টিকে আবার সামনে আমাদের বোঝার জন্য, জানানোর জন্য উপস্থাপন করেছিলেন। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি দ্য লন্ডন মনস্টার সম্পর্কে আজকের আলোচনা। লন্ডন ইংল্যান্ডের নাম করা একটি শহর। লন্ডনের নাম জানে না এমন লোক আসলে খুঁজে পাওয়া দুষ্কর। আর এই লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক বদ্ধ উন্মাদ। তার লক্ষ্য মূলত নারীরা। নারীদের দেখলেই হামলে পড়ছে সে, ছুরি চালাচ্ছে তাদের শরীরে। আতঙ্ক বিরাজ করছে গোটা লন্ডন শহর জুড়ে। পত্রপত্রিকায় সর্বোচ্চ গুরুত্বের সাথে প্রকাশিত হচ্ছে এই অজ্ঞাত হামলাকারীর খবর। প্রতিটা হামলার এত সূক্ষ্ম বিবরণ ছাপা হচ্ছে যে তা পড়ে গা শিউরে উঠছে সকলের। নারীরা রাতের বেলা একা ঘরের বাইরে পা রাখার সাহসই পাচ্ছে না। পুরুষেরাও রাস্তাঘাটে চলাচল করছে ভীত সন্ত্রস্ত ভঙ্গিতে। বলা তো যায় না, এই বদ্ধ উন্মাদটা যদি এবার নারীদের বাদ দিয়ে পুরুষদের দিকে হাত বাড়ায় তখন তো বিপদ। প্রিয় লিসেনার্স, এটা ভিক্টোরিয়ান যুগের হোয়াইট চ্যাপেল নয়, আবার সাইকোপ্যাথ জ্যাক দ্য রিপারও নয়। জ্যাক দ্য রিপারেরও 100 বছর আগেকার ঘটনা। আর ঘটনাগুলো যে ঘটাচ্ছে, পত্রিকার সম্পাদকেরা তার নাম দিয়েছিল লন্ডন মনস্টার। তার মূল নাম আসলে তারা জানতে পারেনি। লন্ডন মনস্টার শহরবাসীর মনে ত্রাস সৃষ্টি করেছে 1788 থেকে 1790 সাল পর্যন্ত, অর্থাৎ সময়কালটা 1888 থেকে 91 সালের জ্যাক দ্য রিপার এবং 1680-র দশকের হুইপিং টমের মাঝামাঝি পর্যায়ে। কিন্তু অপর দুজনের নাম যত বেশি আমরা শুনেছি, বিশেষ করে এই যে জ্যাক দ্য রিপারের নাম, হুইপিং টমের নাম, এই লন্ডন মনস্টার ব্যাপারে কিন্তু এতটা আমরা শুনিনি। বেশিরভাগ মানুষ কোনোদিনই তার নামই শোনে নাই। অনেকটাই যেন বিস্তৃতির আড়ালে
হারিয়ে গিয়েছিল এই লন্ডন মনস্টার। কিন্তু এমন অসাধারণ একজন ব্যক্তির পক্ষে কতদিন আর গা ঢাকা দিয়ে থাকা সম্ভব? গত শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ লাইব্রেরিতে পুরনো অপরাধ বিষয়ক পোস্টার ঘাঁটতে গিয়ে তাকে আবিষ্কার করেন সুইডিশ ব্রিটিশ রিউমেটোলজিস্ট, বিজ্ঞানী ও লেখক ইয়ান বোন্ডেনসন। এতটাই অভিভূত হয়ে পড়েন তিনি যে লন্ডন মনস্টারকে নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দেন এবং তার পরিপ্রেক্ষিতে 2000 সালে প্রকাশ করেন দ্য লন্ডন মনস্টার এ স্যাঙ্গুইনারি টেল বইটি। এর মাধ্যমে বের হয়ে আসে ব্রিটিশ অপরাধ ইতিহাসের এক ভুলে যাওয়া অধ্যায়। প্রিয় লিসেনার্স, চলুন আমরাও জেনে আসি সেই বিস্তৃত প্রায় ইতিহাসের অলিগলি থেকে। 1788 সালে প্রথম লন্ডন শহরের বাতাসে ভেসে বেড়াতে থাকে দীর্ঘকায় এক ব্যক্তির কথা। সে নাকি রাস্তাঘাটে কোনো বড় ঘরের নারীকে একা পেলেই নোংরা ভাষায় গালি দিতে শুরু করে। মাঝে মাঝে তাদের উপর হামলাও চালায় সে। কয়েকবার তীক্ষ্ণ কোনো জিনিস যেমন পিন নারীদের শরীরে গেঁথে দিয়েছে, আর কয়েকবার ছুরি দিয়ে নারীদের শরীরে এমনভাবে আঘাত করেছে যে পরনের কাপড় তো ছিঁড়ে গেছেই, সেই সাথে মাংসও কেটে গেছে। প্রকাশ্যে আসা লন্ডন মনস্টার হাতে লাঞ্ছিত হওয়া প্রথম নারী হলেন মারিয়া স্মিথ। লন্ডনের এক ডাক্তারের তরুণী স্ত্রী ছিলেন তিনি। রাতের বেলা এক বন্ধুর বাসা থেকে বের হওয়ার পর দরজার সামনে তাকে একা পেয়ে হামলা চালায় লন্ডন মনস্টার। তার বুকে এবং পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলাকারীর প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য যেই জায়গাটা যেখানে আক্রমণ চালায় সেটা হচ্ছে নারীদের শরীরের পেছনের অংশ এবং তাদের পা বা পায়ের এই উরুর যে জায়গাটা, সেটা এই দুই জায়গাতেই সবচেয়ে বেশিবার আঘাত হেনেছে সে। তবে কয়েকবার নারীদের মুখ বরাবর হামলা সে চালিয়েছে, তবে প্রতিবারই কোনো সাহায্য আসার আগেই নির্বিঘ্নে নিজের কাজ সেরে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই লন্ডন মনস্টার। ফলে মাত্র 2 বছরেই এমন অন্তত 50 জন নারীর উপর আক্রমণ ঘটানোর সক্ষম হয়েছে সে, এবং তার পক্ষে সম্ভব হয়েছে আক্রমণ করার পর একদম নির্বিঘ্নে সে পালাতেও পেরেছে, কেউ তাকে ধরতে পারেনি। প্রথম কয়েকটি হামলার খবর জানাজানি হওয়ার পরই হামলাকারীকে নিয়ে লন্ডনবাসীর আগ্রহ একদম চরমে পৌঁছায়। চারিদিকে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সে। ঝোপ বুঝে কোপ মারে পত্রিকাওয়ালারা, কারণ তাদের পত্রিকা তো বিক্রি হতে হবে। যে সমস্ত পত্রিকাকে কিনতোই না, এই পত্রিকাগুলো এই লন্ডন মনস্টারকে নিয়ে রসিয়ে রসিয়ে বিভিন্ন তথ্য ছাপাতে থাকে। যেই তারা দেখতে পেল মানুষের উৎসাহ এখন এই অজ্ঞাত হামলাকারীকে নিয়ে, অমনি তাকে নিয়ে রং চড়িয়ে সত্য মিথ্যা মিশিয়ে গন্ডায় গন্ডায় সংবাদ তৈরি করতে লাগলো। কিন্তু কতদিন আর কেবল হামলাকারী বলে ডাকা যায় লোকটাকে? তার তো একটা নাম দেওয়া উচিত, তাই না? নেহায়েত হামলাকারী বলে কি আসলে কতদিন আর চলবে? তবে হ্যাঁ, তার নামটা অবশ্যই প্রকাশিত সংবাদগুলোর মতোই চাঞ্চল্যকর এবং ভীতি জাগানিয়া হতে হবে। সেবার একটা নামও পাওয়া গেল। কোনো একটা পত্রিকা তাকে লন্ডন মনস্টার হিসেবে আখ্যায়িত করলে বাকি পত্রিকাগুলো লুফে নিল সেই নাম। পত্রিকা একদম গল্পের মতো করে ছাপা হতে থাকে লন্ডন মনস্টারের কাহিনী, এবং সেই গল্প লেখার ক্ষেত্রে সাংবাদিকেরা খেয়াল রাখলেন নারীদের ব্যাপারটায় যেন খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই পত্রিকায় প্রকাশিত অধিকাংশ সংবাদে দেখা যায় হামলার শিকার প্রায় সকল নারী খুবই সুন্দরী, আকর্ষণীয় এবং তাদের বয়স অনেকটা কম। লন্ডন মনস্টারের বদৌলতে কার্টুনিস্টরাও যেন মন মতো একটা কাজ পেয়ে যান। তারা তাদের মনের মাধুরী মিশিয়ে আঁকতে থাকেন লন্ডন মনস্টার কার্টুন। বেশিরভাগ কার্টুনেই তাকে শয়তান হিসাবে চিত্রায়িত করা হয়। সেসব কার্টুনে দেখানো হয় কিভাবে অসহায় নারীদের উপর বর্বরতা চালাচ্ছে সে। তবে কিছু কিছু কার্টুনিস্ট আবার এখানেও কালো রসের সন্ধান পেয়ে যান। একটা কার্টুনের শিরোনাম দেওয়া হয় বুড়ি কাজের লোকেরা স্বপ্ন দেখছে মনস্টারের, যেখানে দেখানো হয় চেহারায় বয়সের ছাপ পড়ে যাওয়া 2 নারী কল্পনা করছে, আহা, তারা যদি কম বয়সী হতো, সুন্দরী হতো, তবে তাদের উপরও ছুরি চালানো হতো। কি একটা অদ্ভুত কার্টুন! তবে পত্রিকায় এসব বাড়াবাড়ি করা হলেও লন্ডন মনস্টারকে নিয়ে জনমনে যে আতঙ্ক, তা কিন্তু একেবারে অমূলক নয়। সময়ের সাথে সাথে আত্মবিশ্বাস বাড়তে থাকে লন্ডন মনস্টারের। নিয়মিত হামলা চালানো শুরু করে সে। অবস্থা এতটাই শোচনীয় হয়ে যায় যে রাস্তায় বেরোনোর আগে নারীরা
বিভিন্ন ধরনের এক্সট্রা প্রোটেকশন নিয়ে বের হতেন, যাতে করে তাদের উপর হামলা হলেও তারা খুব বেশি আহত না হন। শহরের মানুষ যখন ভয়ে আতঙ্কে দিশেহারা, তখন লন্ডন মনস্টারকে ধরিয়ে দেওয়ার বিপরীতে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করা হয়। রাতের বেলা সশস্ত্র বাহিনী শহরের অন্ধকার রাস্তাগুলোতে টহল দিয়ে বেড়াতে থাকে, যেন অপরাধীকে হাতে নাতে ধরা যায়। কিন্তু কিছুতেই কিছু হয় না। এমনকি বো স্ট্রিট রানার্স নামের লন্ডন পুলিশের বিশেষ একটা বাহিনীও ব্যর্থ হয় লন্ডন মনস্টারকে ধরতে। এদিকে দীর্ঘদিন কেটে গেল, কিন্তু এত চেষ্টা তদবির করেও ধরা গেল না এই লন্ডন মনস্টারকে। পুরস্কারের লোভে যারা প্রাণ বাজি রেখে চেষ্টা করছিল তাকে ধরার, তারাও হাল ছেড়ে দিল। কিছু কিছু সংশয়বাদী এবার আওয়াজ তোলা শুরু করলো। তাদের সন্দেহ আসলে হয়তো লন্ডন মনস্টার বলে কেউই নেই, যেমন আমরা অনেক সময় বলি জিন বলতে কিছুই নাই। আর তারাও বলল যে আসলে লন্ডন মনস্টার বলে কেউ নাই, সবটাই মানুষের উর্বর মস্তিষ্কের কল্পনা। হামলার শিকার হওয়াদের ভাষ্যও সব মিথ্যা। এত ভয়ঙ্কর একজন ব্যক্তি শহরে ঘুরে বেড়াচ্ছে, অথচ কেউ প্রাণে মরল না, এমন আবার হয় নাকি? একটা পত্রিকা তো লন্ডন মনস্টারের ঘটনাকে শহুরে কিংবদন্তি বা আরবান লিজেন্ড হিসেবে অভিহিত করতে শুরু করলো, যেটার আসলে প্রমাণ নাই, মুখে মুখে ঘুরে বেড়ায় যে কাহিনীগুলো। কিন্তু ঠিক এমন সময় আকস্মিকভাবে বদলে গেল দৃশ্যপট। 1790 সালের জুন মাস। তখন এক বিকেলে অ্যানে পোর্টার নামের তরুণী হেঁটে যাচ্ছিলেন সেন্ট জেমস পার্কের পথ ধরে, সঙ্গে তার অনুরাগী মৎস্য ব্যবসায়ী জন কোলম্যান। হঠাৎ করেই 23 বছর বয়সী রানউইক উইলিয়ামস নামের এক তরুণকে দেখে চিনে ফেলল সে। জনকে ওই মেয়েটা বলল, এই যে এই লোকটাই লন্ডন মনস্টার। জন তখন অ্যানের প্রেমে পাগল। অ্যানেকে মুগ্ধ করে তার মন জয় করার জন্য যে কোনো কিছু করতেই প্রস্তুত সে। একজন বদ্ধ উন্মাতের সাথে লড়াই করা তো কোনো ব্যাপারই নয় তার জন্য। তাই রানউইকের পিছু ধাওয়া করলো সে। দৌড়ে রানউইক তার নিজের ডেরায় পৌঁছে গেল, কিন্তু সেখানে গিয়েও হাজির হলো জন। পাকড়াও করলো রানউইককে। রানউইকের মধ্যে পাল্টা আক্রমণ তো পরের কথা, আত্মরক্ষারও বিন্দুমাত্র প্রয়াস লক্ষ্য করা গেল না। এবার সে বিনা দ্বিধায় ধরা দিল জনের হাতে। জন তাকে টেনে হিচড়ে অ্যানের সামনে নিয়ে গেলে তাকে দেখেই মুহূর্তেই মূর্ছা গেল অ্যানে, মানে অজ্ঞান হয়ে গেল। অভিযোগ আনা হলো এই রানউইকের বিরুদ্ধে। জানা গেল রানউইকের পরিচয়। ইংল্যান্ডের ওয়েলসে জন্ম তার। একসময় ভায়োলিন বাজাতো সে ডান্সারও ছিল, ব্যালে ডান্সার আর কি। কিন্তু আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে সেসব ছেড়ে দিয়ে একটা ফ্যাক্টরিতে কাগজ এবং তারের কৃত্রিম ফুল তৈরির কাজ নেয় সে। জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে যে সত্যিই একদিন কথা কাটাকাটির এক পর্যায়ে অ্যানের উপর হামলা চালিয়েছিল সে। কিন্তু এটা তো কথা কাটাকাটির একটা পর্যায়, কারণ পূর্ব থেকেই এই মেয়ের সাথে তার পরিচয় ছিল। কিন্তু সে তো ওই একবারই, এছাড়া আর কোনোদিনই সে কোনো নারীর উপর হামলা চালায়নি। এবং তাকে যে লন্ডন মনস্টার বলা হচ্ছে সেটাও সত্য নয়। অন্য সব আক্রমণের সময় তার শক্তি, মানে এটা বলার অপেক্ষাই রাখে না, তার কোনো শক্তিই ছিল না। আর সে নেহায়েত একজন সাধারণ মানুষ। কিন্তু সে যতই কথা বলুক না কেন, সেগুলোকে আমলে আনা হলো না। পুলিশটাও চিন্তা করলো এতদিন ধরে ধরতে পারছি না, এই একটা জিনিসকে পাওয়া গেছে। এদিকে শুরু হলো বিচার। 2 দফা বিচার চলল এই রানউইক নামক এই তরুণের। হামলার শিকার অন্য নারীরা তাকে দেখে চিনতে পারল না। অবশ্য না চেনাই স্বাভাবিক, কেননা রাতের বেলা অন্ধকারে অতর্কিতভাবে হামলা চালানো হলে হামলাকারীর মুখ দেখার অবকাশ কোথায়, তাই না? এরপরও তাকে নিউগেট জেলখানায় 6 বছরের কারাদণ্ড দেওয়া হলো। তখনকার প্রেক্ষাপটে এই সাজা অনেক কমই ছিল, কেননা ওই সময় লন্ডনে চুরির অপরাধে অনেককে ফাঁসিতে ঝোলানো হতো। তাহলে রানউইকের এত কম শাস্তি কেন? এর কারণ হচ্ছে বিচারকদের মনেও সন্দেহ ছিল তার অপরাধের বিষয়ে। আসলে কি সে দোষী ছিল? এই রানউইক ছেলেটি বরাবরই দাবি করে এসেছে যে সে নিরপরাধ ছিল। জন আর এই মেয়েটি, যার নাম অ্যানে, সে ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে, কেননা তাকে ধরিয়ে দেওয়ার মাধ্যমে তারা 100 পাউন্ড পুরস্কার পেয়েছিল, যা তখনকার দিনে কিন্তু বিশাল অঙ্ক। আর এর কিছুদিন পরই অ্যানেকে বিয়ে করে ওই জন। বিয়ের খরচ গোছানোর জন্যই এই দুইজন ষড়যন্ত্র করে এই কাজটি করেছে কিনা, এটাও রানউইক প্রশ্ন তুলেছিল। কিন্তু এরপরও রানউইককেই প্রকৃত অপরাধী ভাবার পেছনে মূলত 2টি কারণ ছিল। প্রথমত,
তাকে গ্রেফতারের পর থেকেই লন্ডন মনস্টারের উপদ্রব বন্ধ হয়ে গিয়েছিল। এরপর আর কাউকে লন্ডন মনস্টারের হামলার শিকার হতে শোনা যায়নি। দ্বিতীয়ত, হামলাগুলোর মধ্যে যেই রেকর্ডগুলো অ্যানালাইসিস করা হয় তার মধ্যে দুটি হামলা হয়েছিল এই রানউইকের যে এলাকায় সে সবসময় হাঁটাচলা করত তার একদম কাছাকাছি। একটি তার লজিংয়ের কাছে, অপরটি সে যে ফ্যাক্টরিতে কাজ করত সেটার কাছে। আসলে কি এই রানউইক অপরাধী ছিল? এমন তো হতে পারে এই লন্ডন মনস্টার অত্যন্ত সতর্ক। লন্ডন মনস্টার যখন দেখলো যে এই অপরাধে আর একজন ব্যক্তিকে দোষারোপ করা হয়েছে, তখন সে নিশ্চিন্ত হলো, যাক এবার তো আমার 7 খুন মাফ, এতদিন যেটা করেছি অন্যের উপর দোষ চাপিয়ে আমি তো মুক্ত। এই চিন্তা করে সে হয়তোবা আর কোনো আক্রমণ করেনি। আসলেই লন্ডন মনস্টার বলে কেউ ছিল কিনা, রানউইক আদৌ দোষী ছিল কিনা, এসব প্রশ্নের উত্তর হয়তো আর কখনোই পাওয়া যাবে না। আদালতের দৃষ্টিতে সে দোষী ছিল, তাই তাকে দোষী হিসাবে আমরা স্বীকার করতে পারি। তবে কেউ চাইলেই লন্ডন মনস্টারের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করতেই পারে। যে কেউ বলতেই পারে যে 2-1 নারী হয়তো আসলেই কোনো বদ্ধ উন্মাদের আক্রমণের শিকার হয়েছিলেন, কিন্তু পরে মানুষের মনে ভয় এমনভাবে জেঁকে বসে যে কোনো ছোটোখাটো আক্রমণকেই তারা লন্ডন মনস্টারের আক্রমণ হিসেবে ধরে নিতে থাকে। যেমন করোনা যখন শুরু হয়েছিল তখন আমাদের দেশে কেউ স্ট্রোক করে মারা গেলেও সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করত। তার লাশের দাফন কাফন জানা যেত, লোক আসতো না, সকলে ধারণা করতো এই ব্যক্তি হয়তো বা করোনাতে মারা গেছেন। তো এমন মৃত্যু তো হরহামেশাই হচ্ছে। এমনটাও হতো যে বিভিন্ন মানুষ তো আক্রমণের শিকার হতেই পারে, তাই না? সেটাকেও এই লন্ডন মনস্টার আক্রমণ হিসেবে মানুষজন ধরে নিতে থাকলো। কিন্তু আদতে হয়তো বা এগুলো ছিল বিচ্ছিন্ন ঘটনা। তাছাড়া সেই সময় যেহেতু এমনটা চাউর হয়েছিল যে লন্ডন মনস্টার কেবল কম বয়সী, সুন্দরী এবং আকর্ষণীয় নারীদেরকে আক্রমণ করে, তাই অনেক নারী সমাজে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে নিজেদেরকে আক্রমণের শিকার হওয়ার মিথ্যা দাবি করতে সচেষ্ট হয়। এর প্রমাণটাও পাওয়া যায়। লন্ডন মনস্টার জেলবন্দি হওয়ার পর কয়েকজন নারীকে বলতে শোনা গেছে আসলে তাদেরকে কেউ আক্রমণ করেইনি। তাহলে তারা কেন বলেছিল? কারণ হচ্ছে ওই সময় তো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, পেপার পত্রিকায় শুধু একবার নাম আসলেই সে ভাইরাল হয়ে যেত। বর্তমান জামানাতেও এমনটা দেখা যায়। অনেকেই সোশ্যাল মিডিয়াতে নিজের নেতিবাচক প্রচারণা চালিয়ে ভাইরাল হয়ে যায়। এতে করে কি হয়? তাদের পেজের রিচ বাড়তে থাকে, পেজের ফলোয়ার বাড়তে থাকে, ইউটিউবের সাবস্ক্রাইবার্স বাড়তে থাকে, ভিউ বাড়তে থাকে। এভাবে নিজেদের আত্মসম্মান বোধকে জলাঞ্জলি দিয়ে এক শ্রেণীর মানুষ এই কাজগুলো করে থাকেন। ধিক তাদের জন্য যারা এই কাজগুলো করে আমাদের সমাজের, আমাদের সংস্কৃতির, আমাদের মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছেন, একটা সুস্থ বিনোদনের জায়গাকে নষ্ট করে দিচ্ছেন। তো এমনটা হয়তোবা ওই নারীরা করেছিলেন। আর এদিকে ওই যে রানউইক, তার তো 6 বছরের কারাদণ্ড হয়েছে। তো জেল থেকে ছাড়া পাওয়ার পরে রানউইকের কি হয়েছে তার জানা যায়নি। তবে জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বয়স 30-এর আশেপাশে হওয়ার কথা, কারণ 24-25 বছর বয়সে সে আটক হয়েছিল। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তার আরও অনেক দিন বেঁচে থাকার কথা। কিন্তু সে কি করেছে, সে পরবর্তী জীবনগুলো কিভাবে কাটিয়েছে, এই বিষয়ে খুব একটা জিনিস পাওয়া যায় না। তবে তাকে নিয়ে লেখা যে বই, এই বইয়ের লেখক ইয়ান বন্ডেসনের ধারণা সে হয়তো ছাড়া পাওয়ার পর নিজের নাম বদলে হেনরি উইলিয়ামস রেখেছিল এবং ফুলের ফ্যাক্টরিতেই আবার কাজ শুরু করেছিল। তিনি আরও মনে করেন আজকের দিনে হলে হয়তো আদালতে তার অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত না হওয়ার কারণে রানউইককে কোনো শাস্তিই পেতে হতো না। এই ঘটনা থেকে একটা বিষয় কিন্তু বুঝতে পারি আমরা, যে ওই যে মেয়ে অ্যানে এবং তার প্রেমিক জন যারা পরবর্তীতে বিয়ে করে, হয়তোবা তারা চক্রান্ত করে আসলেই রানউইককে ফাঁসিয়েছিল। আর এর মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় কখনোই আসল এই অপরাধী দা লন্ডন মনস্টার নামটা আসেনি। তাকে কেউ কখনো ধরতে পারেনি। সেও সুযোগ বুঝে নিজেকে আড়াল করে ফেলে, কারণ লন্ডন মনস্টার হিসাবে আর একজন ব্যক্তিকে যেহেতু সামনে নিয়ে আসা হয়েছে, তার বিচার হয়েছে, এই কারণে সে তো নিশ্চিন্ত, সব অপরাধ তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া গেছে। এই কারণেই এই লন্ডন মনস্টারের আসল যে ব্যক্তি কে ছিল এটা নিয়ে আজও রহস্য ঘনীভূত হয়ে রয়েছে।
এই কারণেই দ্য লন্ডন মনস্টার কে ছিল এটা এক অমীমাংসিত রহস্য। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো আজকের আমাদের অমীমাংসিত রহস্যের এপিসোডটি? ইতিহাসের পাতায় অনেকটাই হারিয়ে গিয়েছিল এই লন্ডন মনস্টার। আমরা আমাদের এবারের এপিসোডের মাধ্যম দিয়ে আবার আপনাদের সামনে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করলাম মাত্র। আশা করছি আমাদের আজকের এপিসোড ভালো লেগেছে। আমরা এরপরে আরও অনেক রহস্যময় বিষয়গুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ নিয়ে আসবো, যেটা আমরা আগেও করেছি, এখনও করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাব। প্রিয় লিসেনার্স, আমাদের এই এপিসোডটি কিন্তু ভৌতিক নয়। ভৌতিক গল্পগুলোকে নিয়ে আমরা এই অমীমাংসিত রহস্য এপিসোডটি করি না। আমরা রহস্য, অ্যাডভেঞ্চার এই বিষয়গুলো নিয়ে করি। যারা এইগুলো পছন্দ করেন তাদের জন্য আমরা এই এপিসোডটি রেখেছি। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ভৌতিক ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আমরা প্রতি বৃহস্পতিবার রাত 10:59 আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এপিসোড প্রচার করে থাকি। প্রিয় লিসেনার্স, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে পোস্ট করতে পারেন বা কমেন্ট করতে পারবেন। আর আমাদের গ্রুপ এবং পেজের লিঙ্ক কিন্তু আপনারা শেয়ার করতে পারেন, আপনাদের ফেসবুক আইডিতে পোস্ট করতে পারবেন। আবার আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আপনারা আপনাদের মতো করে শেয়ার করতে পারেন, আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন যারা সত্য ভয়ের ঘটনা শুনতে চায়। আমরা যদিও বা যে ঘটনাগুলো পাই সেগুলো সত্যতা 100% নিশ্চিত করতে পারি না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা বিশ্বাস করি আমাদের লিসেনাররা যে ঘটনাগুলো আমাদেরকে পাঠান সেগুলো সত্য ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। লিসেনার্স, আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আমাদের 80 নং এপিসোড প্রচারিত হবে ইনশাআল্লাহ। সেই এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,